হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2025-এ আসা মুভি আপ জৈসা কোই মুভিটাকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই সুন্দর গল্পটা এক্সপ্লেন করে নিই। তবে তার আগে আপনারা ভিডিওটাকে একটা লাইক করে দিন আর তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলো তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভিটার শুরুতেই আমরা শ্রী নামের একজন ছেলেকে দেখতে পাই। আর শ্রী এখন অনেক বাচ্চা ছিল। শ্রী এখন স্কুলে পড়তো আর শ্রী রাখি নামের একটা মেয়েকে বেশ ভালোবাসতো আর সেই জন্যই সে রাখিকে প্রপোজ করে দেয়। কিন্তু সে রাখির জন্য নকল রিং নিয়ে গেছিল বলে রাখি সেটার জন্য খুবই রেগে যায়, কারণ রাখির বাবার জুয়েলারি শপ ছিল, কিন্তু তার সত্ত্বেও তাকে শ্রী নকল রিং দিয়েছে। তাই জন্য শ্রী তাকে বলে যে আমি জানি তোমার বাবা জুয়েলার, কিন্তু আমার বন্ধু বলল তুমি আসল ডায়মন্ড, তাই জন্য তোমার ডায়মন্ড লাগবে না, তুমি নকল রিং এই পটে যাবে। এই কথাটা শোনার পরে রাখি তো খুবই রেগে যায়। রাখি রেগে গিয়ে তখন শ্রীকে বলে যে তুমি কোনোদিনও কোনো মেয়ে পাবে না তোমার জীবনে, না তুমি কোনোদিনও ভালোবাসা পাবে আর না কোনোদিনও শারীরিক সম্পর্ক। তারপরে গল্পটা বেশ কিছু বছর আগে চলে আসে। তারপরে আমরা শ্রীকে দেখতে পাই, যার বয়স এখন 40 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনো অব্দি শ্রীর জীবনে কোনো মহিলা এসে পৌঁছায়নি। যার কারণে শ্রীর এটাই মনে হয় রাখি যে তাকে অভিশাপটা দিয়েছিল সেটা হয়তো ফলে গিয়েছে। শ্রী একজন সংস্কৃত টিচার ছিল, তার লাইফ অনেকটা সিম্পল ছিল, এমনকি তার স্কুলের বাচ্চাগুলো অব্দি জানতো যে স্যারের লাইফে কেউ নেই, যার কারণে তার ছাত্রগুলো তার মজা নিত বেশ। আর অন্যদিকে আমরা দেখি শ্রীয়ের কাছে শ্রীয়ের বৌদি কুসুমের ফোন আসে আর সে তাকে বলে তোমার এজটা 40 নয় 39 লেখা উচিত তোমার বায়োডেটাতে। তখন শ্রী বলে সে জানে এইসব লেখাতেও কোনো ফারাক পড়বে না, কিন্তু তার বৌদি তাকে ভালোভাবে বোঝায়। সে বলতে থাকে যে তুমি একদম হতাশ হও না, কারণ একদিন না একদিন তোমার লাইফে একটা ফুটফুটে মেয়ে ঠিকই আসবে। এখানে আমরা বুঝতেই পারছিলাম শ্রী আর তার বৌদির বন্ডটা বেশ ক্লোজ ছিল, তার কাছে তার বৌদি একদমই তার মায়ের মতন ছিল। তারপরে আমরা শ্রীকে দেখতে পাই যে নিজের বন্ধু দীপকের কাছে ফটো ক্লিক করার জন্য যায়। তার বন্ধু তখন বলে শ্রী মেয়েদের সাথে কথা বলে না বলে সে আন্ডার কনফিডেন্ট হয়ে গিয়েছে, তাই জন্যই সে একটা অ্যাপের ব্যাপারে জানে। সেই অ্যাপে লগ ইন করলে সে মেয়েদের সাথে কথা বলতে পারবে, তাদের সাথে অন্যরকম কথা বলতে পারবে আসলে। তারপরে শ্রীয়ের বন্ধু শ্রীয়ের মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করে দেয়। তারপরে রাত্রেবেলা শ্রী যখন নিজের ঘরে ছিল সেই অ্যাকাউন্টটাকে লগ ইন করে সেখান থেকে সে কথা বলছিল। সে আসলে রাত্রেবেলা একটা মেয়ের সাথে কথা বলছিল। সে তাকে জিজ্ঞাসাবাদ করছিল খাবার দাবার খেয়েছে কিনা, আরো অনেক রকমের নটি নটি কথাবার্তা। শ্রী নিজের লাইফে কোনোদিনও এমন ভাবে কারোর সাথে কথা বলেনি, যার জন্য সে বেশ লজ্জাই পাচ্ছিল। আর কথা বলতে বলতে শ্রী নিজের আসল নামটাও সেই মেয়েটিকে বলে দেয়। শ্রীর সেই মেয়েটার সাথে কথা বলার পরে বেশ ভালো লাগছিল, তার মনে যেন বাটারফ্লাই উঠছিল, তার মনে হতে লাগে মেয়েটা যেন তার আশেপাশে রয়েছে। অন্যদিকে আমরা শ্রীয়ের বৌদি কুসুমকে দেখতে পাই, যে নিজের স্বামীর কাছে একটু অ্যাটেনশন চাইছিল, যার খাবার দাবার বানানোর বেশ শখ ছিল, তার জন্যই সে নিজের ক্লাউড কিচেন খুলতে চাইছিল। কিন্তু তার হাজবেন্ড তাকে বলে এই সব কথাতে যেন সে একদমই পাত্তা না দেয়। এমনই একদিন রাত্রেবেলা কুসুম যখন তার হাজবেন্ডের কাছ থেকে একটু ফিজিক্যাল সাপোর্ট চাইছিল, তখন তার হাজবেন্ড তাকে ইগনোর করে দেয়। পরের দিন সকালে কুসুম এক কোণে মন খারাপ করে বসেছিল, তখনই তাদের কাছে তাদের প্রতিবেশী মিস্টার বোস আসেন এবং তাকে এসে জানান যে তার বানানো আচারটা তার ফ্যামিলিকে সে পাঠিয়েছিল, আর তার ফ্যামিলি মেম্বারে তার বানানো আচারটা বেশ ভালো লেগেছে। এটা শোনার পরে কুসুমও বেশ খুশি হয়ে যায়, কারণ বোস তাকে অনেক তারিফ করতো আর অনেক সাপোর্টও করতো। তার সঙ্গে সঙ্গে বোস জানায় যে সে তার দেওরের জন্য একটা সম্বন্ধ এনেছে। এটা শোনার পরে তো শ্রীয়ের বৌদি বেশ খুশি হয়ে যায়, যার কারণে সে তাড়াতাড়ি করে শ্রীকে জানিয়ে দেয় আর তাকে বলে সেই মেয়েটার সাথে দেখা করতে যেতে। কিন্তু শ্রী যখন জানতে পারে সেই মেয়েটার বয়স 32, তখন সে সেই মেয়েটার সাথে দেখা করতে চাইছিল না। তার ধারণা ছিল 32 বছর বয়সী মেয়ে এখনো বিবাহিতা নয়, তার মধ্যেই কোনো প্রবলেম আছে। কিন্তু তার বৌদির কথাতে তাকে সেই মেয়েটার সাথে দেখা করতে যেতেই হয়। তারপরে শ্রী মধুর সাথে দেখা করার জন্য ক্যাফে হাউসে চলে আসে, আর সে মধুকে দেখে খুবই শকড হয়ে গেছিল, কারণ মধুকে দেখতে অনেক সুন্দর ছিল। তার সঙ্গে সঙ্গে শ্রী দেখতে পায় মধুও চা খেতে বেশ ভালোবাসে, ঠিক তারই মতন। তারপর কথায় কথায় সে জানতে পারে মধু একজন ফ্রেঞ্চের টিচার, আর কথার মধ্যে আমরা বুঝতেই পারছিলাম মধু কতটা পছন্দ করে শ্রীকে। শ্রী এই কারণে অনেক বেশি শকড হয়ে গিয়েছিল
পেরেছিল যে মধু তাকে কেন পছন্দ করছে, যার জন্য সে বারবার সন্দেহ করছিল হয়তো তাকে মধু কোনোভাবে ফাঁসাতে চাইছে, সেই জন্য হয়তো তার সাথে এরকম ধরনের নাটক করছে সে। তারপরে স্ত্রী নিজের বন্ধু দীপককে এই কথাটা জানায়। তারপর তার বন্ধু তাকে বুদ্ধি দেয় যে তারা লুকিয়ে মধুর বাড়ি যাবে এবং তার ব্যাপারে সবকিছু ইনভেস্টিগেট করবে, যার কারণে স্ত্রীর একটা স্টুডেন্ট রাকেশের হেল্প নেয় দীপক। রাকেশ মধুর ঘরে চলে যায় এটা বলে যে মধুর স্টুডেন্ট সে, আর সে মধুর উপরে একটা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করছে, যার কারণে সে এখানে এসেছে। আর সেই জন্যই সে মধুর ব্যাপারে সবকিছু জানতে চায়। এটা শোনার পরে মধুর বাড়ির লোকেরা মধুর ব্যাপারে তাকে সবকিছু জানায়। এখানে আমরা জানতে পারি মধু একটা বেঙ্গলি ফ্যামিলি থেকে বিলং করত। মধু যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি মধুর ফ্যামিলিতে তার মাসি মেশো আর তার আঙ্কেল আন্টির সাথে তার মামাও ছিল। তার সাথে সাথে মধু নিজের দিদার খুবই ফেভারিট একটা মেয়ে ছিল। সবাই মিলে মধুর বেশ তারিফ করেছিল, কিন্তু একটা মাত্র ফ্রেন্ড তাকে বলেছিল মধুকে নামিতের ব্যাপারে জিজ্ঞাসা করো, তখনই জানতে পেরে যাবে সে কত ভালো মেয়ে। তারপরে যখন শ্রী নামিতের ব্যাপারে জানতে পারে তখন সে মধুর সাথে দেখা করতে যায় আর মধুকে জিজ্ঞাসা করতে থাকে নামিতটা কে। এটা শোনার পরে মধু অনেক বেশি শকড হয়ে গিয়েছিল যে শ্রী নামিতের ব্যাপারে কিভাবে জানলো, কিন্তু তারপরেও সে স্ত্রীকে জানায় যে কিছু বছর আগে সে নামিতের সাথে দেখা করেছিল। সে তার স্টুডেন্টের ভাই ছিল আর সে একজন ডক্টরও ছিল। তারা দুজন স্কুলের ফাংশনে মিলেছিল। দেখতেই দেখতে তাদের বন্ধুত্বটা ভালোবাসায় পরিণতি পায়। কিন্তু এমনই একদিন তারা একটা জায়গায় যাচ্ছিল, তখনই মধু তার সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। তখন রবি তাকে জিজ্ঞাসা করে তুমি কি ভার্জিন রয়েছো? এটা শোনার পরে আমি খুব শকড হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম নমিত হয়তো ইয়ার্কি মেরে এই কথাটা জিজ্ঞাসা করছে, কিন্তু নমিত তো অনেক সিরিয়াস ছিল এই ব্যাপারটা নিয়ে। আর আমি খুব শকড হয়ে গেছিলাম যে এত বড় ডক্টর হওয়ার পরেও তার চিন্তা ভাবনা এইরকম ছিল। যার পরে আমি নামিতের সাথে ব্রেকআপ করে নিই আর তারপর থেকে তার সাথে আর কোনোদিনও দেখা করিনি। আমি তো ওকে জিজ্ঞাসা করিনি ও ভার্জিন কিনা। তাহলে নামিত আমাকে এই প্রশ্নটা কিভাবে করতে পারে? আর তার সঙ্গে সে তো আমাকে শুধু জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করেনি, সে আমাকে ওর ভিত্তিতেই জাজ করত। তার সাথে সাথে মাধু বলে যে এমনিও 16 বছরের পরে আর কেই বা ভার্জিন থাকে। এটা শোনার পরে শ্রী তো কিছুই বলতে পারে না, কারণ তার তো এখন 40 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু আজও অবধি সে ভার্জিন রয়েছে। তারপরে শ্রী আর মাধু একে অপরের সাথে বেশ খানিকটা টাইম স্পেন্ড করে আর তারা দুজনকে বেশ পছন্দ করতে শুরু করে দিয়েছিল। দুজনের ঘরের লোক দেখা করে। তারপর দেখতে দেখতে তাদের এঙ্গেজমেন্টের ডেটও ফিক্সড হয়ে যায়, যেখানে এঙ্গেজমেন্টের দিন শ্রী অনেক বেশি খুশি ছিল, কারণ ফাইনালি তার জীবনেও একজন এসেছে। আর এখানে তাদের বাড়ির লোকেরাও বেশ খুশি ছিল তাদের জন্য। তখন মাধু শ্রীয়ের সাথে ফোনে কথা বলার অ্যাক্টিং করতে থাকে। তারা দুজনেই ইয়ার্কি মেরে জিনিসটা করছিল। কথা বলতে বলতে শ্রী বুঝতে পারে তার সাথে সে আগেও কোথাও কথা বলেছে। তারপর স্ত্রী বুঝতে পারে অ্যাপের মধ্যে যে মেয়েটার সাথে সে কথা বলেছিল সেই হয়তো এই মেয়েটা, কারণ সেই কণ্ঠস্বর এখানেও সে শুনতে পেয়েছে। অ্যাপের ওই মেয়েটাই হয়তো মধু। আর এটা জানার পরে সে খুবই অবাক হয়ে যায়। এই কথাতে সে দীপকের সাথে আলাদাভাবে কথা বলে যে তার হবু বউ এরম একটা অ্যাপে কিভাবে থাকতে পারে। আর দীপক বলে আমরা তো জানিও না সে কার কার সাথে কিভাবে কথা বলেছে। আর এটা শোনার পরে স্ত্রী তো আরো বেশি টেনশনে চলে আসে। তারপর স্ত্রী ডিসাইড করে যে কিছুদিনের জন্য সে এখান থেকে চলে যাবে। যখন সেখান থেকে চলে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে ছিল তখনই সেখানে মধু চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে এখান থেকে কেন চলে যাচ্ছে। তখন স্ত্রী তাকে জানায় যে সে এই ব্যাপারটা সহ্য করতে পারছে না, যে তার হবু স্ত্রী সেই অ্যাপে ছিল, সেই নোংরা অ্যাপটাতে, আর সবার সাথে কথা বলে বেড়াতো। তখন মধু তাকে বলে যে তুমিও তো সেই অ্যাপেই ছিলে তাই না, তো এইটাকে নিয়ে এত বড় ইস্যু বানিয়ে কি হবে। মধু তখন বলে তোমার যেরকম ডিজায়ার ছিল আমারও তেমন ডিজায়ার ছিল, আর সেই কারণেই আমি ওই অ্যাপটায় ছিলাম। তারপরে স্ত্রী তাকে বলে আমি একটা ভদ্র সভ্য মেয়ে চেয়েছিলাম। আর এটা শোনার পরে মধু খুবই হার্ট হয়ে যায়। তখন মধু বলে সেদিন যখন তুমি আমার সাথে কথা বলেছিলে আমার তোমাকে বেশ ভালো লেগেছিল, কথায় কথায় তুমি তোমার নাম বলেছিলে। তারপর আমি জানতে পারলাম আমার মামার পাশের বাড়িতেই তুমি থাকো। কিন্তু এই সবকিছু শোনার পরেও স্ত্রীর মাইন্ড চেঞ্জ হয় না। আর তারপরে সে মধুর উপরে অনেক বেশি রেগে যায়। সে বলে সে এমন কোনো মেয়ের সাথে বিয়ে করতে পারবে না যে এরকম ধরনের নোংরা অ্যাপে ছিল। এটা শোনার পরে মধুও অনেক বেশি শক ছিল, কারণ স্ত্রীও তো সেই অ্যাপেই ছিল, তাহলে
তাহলে সে এমনভাবে রিয়্যাক্ট কেন করছে। আর শ্রী তখন বলে যে ছেলেরা তো এগুলো এরকম করবেই, কিন্তু এখন যদি বাড়ির বউরাও এগুলো করতে থাকে তাহলে তো খুব চাপের ব্যাপার, তাই না? আর এটার মানে এটাই ছিল যে যেই সব মেয়েরা এরকম ধরনের অ্যাপে থাকে তাদের ক্যারেক্টার ভালো না। এই কথাতে মাধু অনেক বেশি হার্ট হয়ে যায়। আর শ্রী তখন মাধুর সাথে এঙ্গেজমেন্টটাও ভেঙে দেয় আর তার রিং তাকে ফেরত দিয়ে দেয়। তারপরে স্ত্রী নিজের ঘরের লোকেদেরকে সব নিউজটা গিয়ে দেয়। তার ঘরের লোকেরাও বলে যে মধুর এই অ্যাপে থাকা উচিত ছিল না। তার সঙ্গে সঙ্গে তারা স্ত্রীকেও বকা দেয় যে স্ত্রীরও এরকম ধরনের অ্যাপে থাকার কোনো প্রয়োজন ছিল না। এদিকে মধুর ঘরের লোকেরা মধুকে বলছে তার এই অ্যাপে থাকার দরকার ছিল না, আর যদিও বা তুমি ছিলে তাহলে তোমার আগেই তাকে জানিয়ে দেওয়া উচিত ছিল। যেই কথাতে মধু জানায় যে আমি কোনোদিনও ভাবিনি শ্রী এইটুখানি কথাকে এত বড় কথা বানিয়ে দেবে। সে তো ভেবেছিল সে যখন স্ত্রীকে এই ব্যাপারে কোনো কথাও জানাবে তখন দুজন মিলে একসাথে হাসবে যে তারা কোথায় আলাপ করেছিল আর এখন তারা সারাটা জীবন কাটাবে একসাথে। আর এইভাবেই আস্তে আস্তে দিন কেটে যায়। দুজনের মধ্যে কোনো রকম কন্টাক্ট ছিল না, কিন্তু স্ত্রী আর মধু দুজন দুজনকেই ভুলতে পারছিল না। অন্যদিকে আমরা স্ত্রীর বৌদি তার মেয়ে বলে যে আমাকে একটা কোর্সের জন্য কলকাতা যেতে হবে, সেটা এখানে হবে না। তার বাবা তখন তাকে বলে কোনো দরকার নেই, এখানে থেকেই করো, ওখানে গিয়ে খাওয়া দাওয়ার সমস্যা, এদিক ওদিক করে কি করে বেড়াবে তার নেই ঠিক। তখন সেখানে কুসুম বলে ও গেলে আমিও ওর সাথে যাব, খাবার দাবার খেয়াল আমি ওর রেখে দেবো, আর এখানে আমি মেয়েটকে সব শিখিয়ে পড়িয়ে দিয়েছি, তোমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। এই কথাতে কুসুমের বড় রাজি হয়ে যায় তাকে ছাড়বে বলে। তারপরে আমরা স্ত্রীকে দেখতে পাই যে তার বৌদি এবং তার মেয়েকে ছাড়তে এসেছিল রেলওয়ে স্টেশনে, যেখানে স্ত্রীর ভাতিজি দেখতে পায় যে স্ত্রী খুবই নার্ভাস রয়েছে। সে আলাদা করে তাকে বলে যে এত বছর পরে তুমি এমন একজন মানুষকে পেয়েছিলে যে তোমাকে এত ভালোবাসে এবং পছন্দ করে। সে তোমাকে বদলাতে চায়নি, শুধু তোমার সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু তুমিও তো তাকে ভুলতে পারোনি। তাই তোমার নিজের থেকে নিজে মিথ্যে কথা বলাটা বন্ধ করা উচিত, আর মধুর জন্য যে ভালোবাসাটা তোমার মধ্যে রয়েছে সেটাকে বাইরে প্রকাশ করো। এটা শোনার পরে স্ত্রীও রিয়েলাইজ করে যে এই ছোট্ট একটা কথার জন্য তার এত বড়ভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। এই কারণেই সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে এবারে কলকাতা যাবে, যদিও বা তার বন্ধু দীপক তাকে এর জন্য বারণই করেছিল। সে মধুর সাথে কথা বলার জন্য যাচ্ছিল। মধু আসলে লাইব্রেরিতে ছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় মধুর এক্স ডক্টর সে সেখানেই রয়েছে এবং তার কাছে ক্ষমা চাইতে এসেছে। তখন সেখানে জেলাস ফিল করে সে মধুর কাছে গিয়ে বসে এবং মধুর সাথে কথা বলা শুরু করে। এরপরে এখানে এসে স্ত্রী তার কাছে ক্ষমা চায় এবং বলে সেদিন সে যেই কথাগুলো বলেছিল সেগুলো অনেক রেগে গিয়ে বলেছিল, আর আমার রাগ এখন কমে গিয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, যার জন্য আমি এখন তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এইটা শোনার পরে মধু খুবই শকড হয়ে গিয়েছিল, কারণ স্ত্রী তাকে ক্ষমা করছিল। তখন মধু তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ক্ষমা করার কে? আর এমনিও মধু এমন কি দোষ করেছে যে তাকে স্ত্রীকে ক্ষমা করতে হবে? তুমিও সেই অ্যাপে ছিলে আর আমিও সেই অ্যাপে ছিলাম, তাহলে তুমি আমাকে ক্ষমা কেন করবে? তখন মধু বলে যে স্ত্রী যখন ফেরত আসছিল তখন ভেবেছিল যে সে তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে তাকে দ্বিতীয় চান্সটা দেওয়াই উচিত হয়নি। আর তারপরে সে বলতে থাকে নেক্সট টাইম তুমি আমার সামনে একদম আসবে না, আমি তোমাকে আর দ্বিতীয়বার সুযোগ দিতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। কারণ একটা সম্পর্কের মধ্যে দুজনের সমান থাকে, কেউ বেশি কেউ কম থাকে না। আর তুমি তো আমাকে ডমিনেট করার চেষ্টা করছো, এইভাবে তো সম্পর্ক চলে না, তাই না? তারপরে স্ত্রীর কাছে তার ভাইয়ের ফোন আসে এবং সে তাকে জানায় যে সে কলকাতা চলে এসেছে, কারণ স্ত্রী এবং মধুর বিয়ের জন্য একটা ভেন্যু বুক করা হয়েছিল। সেখানে টাকাটা অ্যাডভান্সটা আসলে ফেরত দিচ্ছিল না লোকগুলো, সেই কারণেই তারা এখানে পরামর্শ করতে এসেছে। তাদের দাবি যে তাদেরকে ফুল পেমেন্টটা করতে হবে, যার কারণে স্ত্রীর ভাই মধুর ফ্যামিলির সাথে কথা বলতে যাবে যাতে করে তারা হাফ হাফ দেয়, কিন্তু মধুর ফ্যামিলি বলে দিয়েছে তারা কোনো পয়সা দিতে পারবে না। তারপরে যখন তারা মধুর ঘরের লোকের সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তার মধ্যে সে কুসুমকে দেখতে পায়। কুসুম আসলে মধুর মামার সাথে ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখার পরে কুসুমের বর তো পুরো শকড হয়ে যায় যে কুসুম আর মধুর মামার অ্যাফেয়ার চলছে, যেটা দেখার পরে সে খুবই শকড হয়ে গিয়েছিল আর ভাবছিল যে এইসব করার আগে তোমার একটু লজ্জা করলো না? এটা শোনার পরে কুসুম তখন বলে আমার খুব লজ্জা লেগেছিল, আমার বহুতবার মনে হয়েছিল যে আমি ঠিক করছি তো, কিন্তু আমি কি বা করতাম, আমার হাজবেন্ডের কাছে তো আমার কোনো মূল্যই ছিল না।
আমার হাজবেন্ড আমার ফাইন্যান্সিয়াল নিড তো পূরণ করে দেয়, কিন্তু ইমোশনাল আর ফিজিক্যাল নিডগুলো কে পূরণ করবে? কোনোদিনও তুমি জানতে চেয়েছো আমি কি চেয়েছি, আমার কোনটা ভালো লাগে? কোনোদিনও আমার কাছে আসার চেষ্টা করেছো? কোনোদিনও আমাকে সম্মান করেছো? লোকের সামনে আমাকে অসম্মান করে গেছো, বেইজ্জত করেছো। তার সাথে সাথে তুমি কোনোদিনই আমার জন্য অ্যাভেলেবেল ছিলে না, যদিও বা সেটা রোম্যান্স হোক বা ইমোশনাল সাপোর্ট, তুমি কোনোটাতেই আমার কাছে ছিলে না। কুসুমের হাজবেন্ডের জন্য কুসুমের প্রয়োজন এটাই ছিল যাতে করে সে তাকে টাইমে ওষুধ দেয় আর খাবার গিলতে দেয়। এছাড়া আমি থাকি আর না থাকি তোমার জন্য সেটা ম্যাটার করতো না। এসব কিছু শোনার পরে কুসুমের হাজবেন্ড একদমই চুপ হয়ে যায়, কারণ সেও জানতো সে তার ওয়াইফকে কোনোদিনও ভালোবাসা দেয়নি, সময় দেয়নি। কুসুম বলে যে বোস যখন স্ত্রীর জন্য সম্বন্ধ এনেছিল তখনই তার সাথে তার একটা ভালো বন্ডিং, বন্ধুত্ব শুরু হয়। সেখান থেকেই সবকিছুর মূল। আর আস্তে আস্তে আমাদের দুজনের ভালোবাসা হয়ে যায়। যেটা শোনার পরে কুসুমের হাজবেন্ড বলে কুসুম যদি তার কাছে ক্ষমা চায় তাহলে সে তাকে ক্ষমা করে দেবে, কারণ তার মন অনেক বড়। যেটা শোনার পরে স্ত্রী তখন নিজের ভাইকে বলে যে কুসুম তোমার কাছ থেকে কেন ক্ষমা চাইবে? যদিও বা এই সব কিছুর মধ্যে ভুল কুসুমের নয়, তোমার রয়েছে দাদা। তোমার আগে কুসুমের থেকে ক্ষমা চাওয়া উচিত ছিল, কারণ তুমি তাকে কোনো দিনই পাত্তা দাওনি, তাকে সময় দাওনি, ভালোবাসা দাওনি, তাই সে এটা করতে বাধ্য হয়েছে। তার সাথে সাথে স্ত্রী কুসুমকে বলে বৌদি তুমি যেই সিদ্ধান্তই নাও না কেন আমি তোমার সঙ্গ দেব। যেটা শোনার পরে কুসুমের খুবই ভালো লাগে। তারপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই তারা যখন গাড়ি করে যাচ্ছিল তখন বোস জানতে পারে তার মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে যায়, যার কারণে তারা তাড়াহুড়ো করে তাদের বাড়ি চলে যায়। সে আসলে সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল আর যার কারণে সে উইক ফিল করছিল। যেটা দেখার পরে মাধুর অনেক বেশি খারাপ লাগে, কারণ তার দিদা তার খুব কাছের ছিল আর তার দিদা সরস্বতী পূজার জন্য ভীষণই এক্সাইটেড ছিল, কিন্তু এখন তো সে অসুস্থ রয়েছে। এদিকে স্ত্রী এসে তাকে বোঝায় যে আমরা সরস্বতী পুজো ঠিক তেমন ভাবে করব যেমন ভাবে দিদা চেয়েছিল, তাহলে দিদার ভালো লাগবে আর আস্তে আস্তে দিদা ভালো ফিল করে রিকভারও করবে। তারপরে তারা তেমন ভাবে সরস্বতী পুজো করে আর আস্তে আস্তে দিদার শরীরও বেশ ভালো হয়ে যায়। তারপরে যখন দেবীর বিসর্জনের সময় আসে তখন স্ত্রী মধুর থেকে ক্ষমা চায়। সে তখন মধুকে বলে সে এমন একটা সোসাইটির মধ্যে বড় হয়েছে যেখানে ছেলেদের যাই করুক না কেন সবই ঠিক বলা হয়, কিন্তু মেয়েদের ভুল পদে পদে দেখানো হয়। ছেলেরা কিছু করলে সেটা কোনোদিনও ভুল হিসাবে মানা হয় না। আর হয়তো সেই কারণেই আমার চিন্তা ভাবনাটাও এমন হয়ে গিয়েছিল, কিন্তু যদি আমি তোমার সঙ্গে থাকি তাহলে হয়তো আমি ঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারবো আর আমার দেখা বা শেখার নজরিয়াটাও বদলে যাবে। তার সাথে সাথে সে এটাও বলে দেয় মধুকে যে সে আজ অবধি কারোর সাথে কোনো রকম সম্পর্কে জড়ায়নি, আজ অবধি সে ভার্জিন রয়েছে। আমি এই কথাটা কোনোদিনই তোমাকে বলিনি, কারণ আমি ভেবেছিলাম তুমি জানলে হয়তো আমায় ছেড়ে চলে যাবে, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি সম্পর্ক সমানে সমানে হয় আর না তো তাদের দুজনকে দুজনের মধ্যে কাউকেই কন্ট্রোল করার প্রয়োজন পড়ে। তারা যেমন ভাবে আছে তেমন ভাবেই একসাথে খুশি থাকতে পারে। এইসব কিছু শোনার পরে মধু তখন স্ত্রীকে বলে সে প্রথমেও তার কথাতে ইমপ্রেস হয়ে গিয়েছিল, এখন তো সে তাকে আরো বেশি ইমপ্রেস করে দিয়েছে। এটা শোনার পরে স্ত্রী বেশ খুশি হয়ে যায় আর তারপরে তারা বৃষ্টির মধ্যে নাচ করতে থাকে। যেটা দেখার পরে তাদের ঘরের লোকেরাও বুঝে গিয়েছিল যে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা এখন ঠিক হয়ে গিয়েছে। আর এর সাথে সাথে এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। তো তোমাদের এই ছোট্ট প্রেম কাহিনীর গল্প কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।